जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। এই জিনিস চীনে আগে ঘটেছে। आपकी बचत बढ़ेगी, সাধারণ মানুষের কথা ভেবে যে জিএসটি কমানো হয়েছে, আমি এই ব্যাপারে খুব নিশ্চিত নই। और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। শুধু দাম কমেছে বলে তো মানুষ কিনতে পারবেন না। যেটাকে স্ট্যান্ডার্ড রেট বলা হচ্ছে সেটা মোটামুটি 18% এবং অধিকাংশ পণ্য এবং সার্ভিসের ক্ষেত্রে অর্থাৎ পরিষেবার ক্ষেত্রে কিন্তু 18% এখনো থাকবে। এরপর একটা মেরিট রেট বলা হচ্ছে, যেটা এসেনশিয়াল যে ধরনের জিনিসপত্র আমরা অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আমরা কন্টিনিউয়াসলি কিনে থাকি বাজার থেকে, এবং যেগুলোকে প্রায়োরিটি সেক্টর বলে অর্থাৎ গুরুত্বপূর্ণ সেক্টর যার উপর মানুষের জীবন জীবিকা নির্ভর করে, সেখানে 12%কে কমিয়ে 5% করা হয়েছে। এই দুটো ক্ষেত্রেই মধ্যবিত্তের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি একটা বড় রেঞ্জের পণ্যের কথা ভাবেন, তাহলে এই ট্যাক্স কমে যাওয়ার দরুন মানুষকে যা দিতে হতো ট্যাক্স সমেত যে দাম, সেইটা অনেকটা কম পড়বে, অর্থাৎ সেখানে সুরাহা হবে। এর মানে কিন্তু এমন নয় যে পণ্যগুলোর নিজস্ব দাম কমেছে, পণ্যগুলোর নিজস্ব দাম একটুও কমেনি, কিন্তু এর সঙ্গে ধার্য হওয়া ট্যাক্স মিলিয়ে যে দাম পড়তো মানুষের উপর, সেইটা কমে যাওয়ার দরুন অ্যাপারেন্টলি মনে হবে যে সমস্ত জিনিসের দাম আগের থেকে অনেকটা কমে গেছে। অন্তত 12% থেকে 5% হয়ে যাওয়া মানে প্রায় 6-7% দাম কমে যাওয়া। ফলে মধ্যবিত্তের হাতে যে খরচ সাপেক্ষ খরচযোগ্য যে অর্থ থাকে সেটা খানিকটা বেড়ে গেল, এইটা ভাবা যেতে পারে। দুভাবে হতে পারে, একটা হচ্ছে মানুষ এখান থেকে আগের তুলনায় বেশি সঞ্চয় করতে পারবেন, এটা একটা সম্ভাবনা। আর একটা হলো যা খরচ করছিলেন তার থেকে একটু বেশি খরচ করবেন, কারণ দাম কমে যাওয়ার অর্থই হলো যে চাহিদা বাড়ে দাম কমে গেলে। ফলে মানুষের মধ্যে আরেকটু বেশি উপভোক্তা হওয়ার প্রবণতা বাড়বে, আরো বেশি কনজাম্পশন করার হয়তো সম্ভাবনা বাড়বে। যদিও এটা খানিকটা নির্ভর করে যে দাম কতটা কমলো এবং মানুষের চাহিদা তার ফলে কতটা বাড়লো এই সম্পর্কের ওপর। এটা খুব সহজ নয়, পণ্য টু পণ্য ভ্যারি করে, সার্ভিস থেকে সার্ভিসের মধ্যে এটা আলাদা হয়। আমাদের বৈদেশিক বাণিজ্য ট্রাম্পের ট্যারিফের জন্য ভীষণ রকম এফেক্টেড হয়েছে। দেশে বিক্রি না হলে আমাদের এখানে উৎপাদন ধাক্কা খাবে, কর্মক্ষেত্রে যারা এটার সঙ্গে যুক্ত তাদের চাকরি এবং তাদের রোজগার ধাক্কা খাবে, এবং তাদের ক্রয় ক্ষমতা কমে যাবে। তাহলে দেশের মধ্যে যদি খানিকটা দামের সুরাহা না হয়, তাহলে তারা ওই কম রোজগারের টাকা দেশে খরচ করতে পারবেন না আর কি। সুতরাং দেশে যদি খানিকটা এই ধরনের জিএসটি বা অন্য ট্যাক্স কমিয়ে দাম কমিয়ে রাখা যায়, তাহলে তারা হয়তো কম রোজগার করলেও দেশের মধ্যে খানিকটা খরচ করতে প্রবৃত্ত হবে। এবং যে সাপ্লাই দেশের মধ্যে আপনার জমা পড়ে গেল, অর্থাৎ যেগুলো বিদেশের বাজারে বিক্রি হলো না, সেগুলো কেনার জন্য মানুষের হাতে টাকা থাকা দরকার। সেগুলোর দাম যদি বিদেশে বিক্রি হওয়া রপ্তানি পণ্যের মতো দামে বিক্রি হয়, তাহলে এখানে কেউ কিনবেন না। ফলে সেগুলোর দাম কমা সম্ভব যদি এর উপর আরোপিত জিএসটিটা কম থাকে। 28% জিএসটি ধরলে দাম প্রচুর বেশি পড়ে। আপনারা জানেন যে সাধারণ শার্ট প্যান্টের দাম, যেগুলো রপ্তানি যোগ্য কোয়ালিটির শার্ট প্যান্ট কিংবা ধরুন অন্য বস্ত্র, তার দাম দেশের মধ্যে যথেষ্ট বেশি পড়ে। খাদ্যদ্রব্যর কথা আপনি ভাবতে পারেন, চিংড়ি মাছ কিংবা যেগুলো রপ্তানিজাত পণ্য, অর্থাৎ মানে এক্সপোর্ট লেড প্রোডাক্টস যাকে আমরা পরিভাষায় বলি, সেইগুলোর দাম দেশের মধ্যে অনেক বেশি পড়ে। গলদা চিংড়ির দাম আমরা প্রায় কিনতেই পারি না, এত বেশি পড়ে বলে আর কি। সেগুলোর দাম কমে যাবে এবং জিএসটি সেটাকে আরো কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনবে আর কি। ফলে এই দুটোর পারস্পরিক সম্পর্ক আছে বলে আমার মনে হয়। তবে চাপটা এসেছে সম্ভবত যারা ব্যবসায়ী গোষ্ঠী তাদের কাছ থেকে, কারণ সাধারণ মানুষের কথা ভেবে যে জিএসটি কমানো হয়েছে, আমি এ ব্যাপারে খুব নিশ্চিত নই। কিন্তু ব্যবসায়ীরা এই যে প্রোডাক্ট গুলো বিদেশের বাজারে বিক্রি করতে পারবেন না,
সেটা দেশের বাজারে যাতে পুশ করা যায়, সেটা করতে গেলে জিএসটি কমাতে হবে। এই ধরনের একটা প্রয়াস এই আমার ধারণায় চটজলদি জিএসটি কমানোর মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। আমার মনে হয় সেটাই কারণ। এই জিনিস চীনে আগে ঘটেছে, আমি বলবো না যে একেবারে এটা অসম্ভব একটি পরিকল্পনা। 5 বছর আগে যখন ট্রাম্প প্রথমবারের জন্য ক্ষমতায় ছিলেন, তখন চীনের ওপরও বিভিন্ন বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, এবং সেই সময়তে চীনের কিন্তু মূল সার্ভাইভালের সম্ভাবনা সৃষ্টি হয় আভ্যন্তরীণ চাহিদা বাড়িয়ে। অর্থাৎ ওদের যে এত পণ্য উৎপাদন করে, এমনিতেই চীনে তৈরি পণ্যের উৎপাদনের পরিমাণ যে কোনো পৃথিবীর যে কোনো দেশের থেকে অনেক বেশি। সুতরাং তাদের পণ্যে বিক্রি না হলে তাদের সমূহ ক্ষতি। দেশের মধ্যে মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে তারা সেই পণ্য বিক্রি করার একটা ব্যবস্থা করেছিলেন। ভারতবর্ষের ক্ষেত্রে এটা সম্ভব একমাত্র তখনই হবে শুধুমাত্র দাম কমে নয়, যখন মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়বে, তাদের রোজগার বেড়ে। অর্থাৎ চাকরি না বাড়লে শুধু দাম কমেছে বলে তো মানুষ কিনতে পারবেন না, কারণ যার কাছে ক্রয়যোগ্য অর্থ নেই, মানে কিছু কেনার মতো টাকা নেই, তার কাছে দাম কমলো বা বাড়লো খুব বেশি পার্থক্য করে কি? কিংবা যার ধরুন সঞ্চিত অর্থ নেই, তার কাছে খরচ করার মতো টাকা থাকবে কি? দাম কমলেও তারা এটা করতে পারবেন না। ব্যাপারটা বোধহয় অতটা চটজলদি নয়। যেটা 10 বছর ধরে ক্রমাগত ক্ষতি হয়েছে, সেটাকে রিভাইভ করতেও তো অন্তত 2 বছর দিতে হবে, না হলে মানুষের কাছে ক্রয় ক্ষমতা এবং তার সম্যক ব্যবহার, এই বিষয়টা অত চট করে হয় না। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং কল্যাণকামী রাষ্ট্র হতে গেলে এবং মানুষের কাছে, সমস্ত মানুষের কাছে তার উন্নয়ন এবং কল্যাণ নিয়ে পৌঁছতে গেলে আমাদের উন্নয়নের গভীরতা অনেক বেশি হতে হবে, যা এখনো নয়। সুতরাং আদারওয়াইজ আমরা তো উন্নত দেশ হয়ে যেতাম আর কি, উন্নয়নশীল বা অনুন্নত দেশ হিসেবে পরিগণিত হতামই না।